অঙ্কের গ অংশে বলা হয়েছে যে 1, 2, 5 ও 20 তারিখের লেনদেনগুলো টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণে প্রভাব দেখাও। আচ্ছা, হিসাব সমীকরণে প্রভাব দেখানো এটি হচ্ছে এই অঙ্কের মানে ছক অঙ্কনটা একটু একটু জটিল প্রকৃতির, তবে এখানে অঙ্কটি পড়লে এবং অঙ্কটি করার আগে দুই একবার ভালোভাবে পড়লে এই ছক অঙ্কনটা খুব সহজ হবে। তো আমি এই অঙ্কটির ছক অঙ্কন করে নিয়েছি। এখানে বলছে যে 1, 2 এবং 5, 1, 2, 5, 20 এই 5টি তারিখের লেনদেনের আমাদের কি করতে বলছে, টেবুলার ছক। এখানে এই ছকটি তাহলে আমরা কিভাবে অঙ্কন করব? আমাদের অঙ্কটি এই 1 তারিখের লেনদেন পড়তে হবে, 5 তারিখের লেনদেন পড়তে হবে, 20 এবং 25 তারিখের লেনদেনগুলো পড়ে আমাদের অঙ্কে বুঝতে হবে সম্পদ এবং দায়ের পরিমাণগুলো, অর্থাৎ কতবার বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। যদি সম্পদ যতটা সম্পদের কথা উল্লেখ আছে তার জন্য পৃথক পৃথক ঘর এখানে অঙ্কন করতে হবে, এবং যতটা দায়ের কথা বলা আছে তার জন্য পৃথক পৃথক দায়ের ঘর এখানে অঙ্কন করতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা 1 তারিখে আসি। দেখো এখানে আমরা তারিখের ঘর দিয়েছি। তারিখ আমাদের বলছে যে 2022। আমাদের অঙ্কটা কিন্তু হচ্ছে শুরু হয়েছে আমাদের 2022 সালে। তাহলে তারিখ 2022 আমরা প্রথমটা দেব, যে হচ্ছে আমাদের প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে জানুয়ারি কত, বলছে যে 1 তারিখ। তাহলে জানুয়ারির 1 তারিখে যদি আসি, দেখো 1 তারিখে বলছে নগদ 50,000 টাকা। এই যে দেখো, তাহলে মানে নগদ একটা সম্পদ, এর একটা ঘর হবে, আসবাবপত্র একটা ঘর হবে, কারণ এটিও একটি সম্পদ, এবং 30,000 টাকা হলে ব্যাংক ঋণ, এই ব্যাংক ঋণের জন্য একটা ঘর হবে। এবং ব্যাংক ঋণটা যেহেতু দায়, তার মানে আমাদের অঙ্কে টেবুলার ছক মানে আমাদের প্রমাণ করতে হবে যে প্রতিষ্ঠানের সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ এটি এই হিসাব সমীকরণটি যে সঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন তাহলে আমরা কিভাবে দেখাবো প্রভাবটা। তাহলে দেখো, ইনি নগদ আনয়ন করছেন 50,000 টাকা। তাহলে নগদ যদি আনয়ন করে তাহলে তার কি হবে, সম্পদ পাশে সম্পদ বৃদ্ধি পাবে। এরপর বলছে কি, আসবাবপত্র আনয়ন করেছেন 20,000 টাকা। তাহলে আসবাবপত্র ঘরে দিতে হবে 20,000 টাকা। এরপর বলছে কি, 30,000 টাকার ব্যাংক ঋণ নিছেন। তাহলে ব্যাংক যেহেতু আনয়ন করছেন, তাহলে তার মানে ওনার ব্যাংকেও 20,000 টাকা জমা হয়েছে। ব্যাংক ঋণ নিয়ে উনি ওনার যে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব আছে সেই হিসাবেও তার সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে আমাদের দেখো এখানে এই যে ব্যাংক ঋণ নিচ্ছে, এটা কিন্তু তার ব্যাংকে প্রতিটি ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসায়ের একটা ব্যাংক হিসাব থাকে, অর্থাৎ উনি নগদ তো নিছেন, এটা তার সরাসরি প্রতিষ্ঠানে এসেছে, আসবাবপত্র এসেছে, এবং তার ব্যাংক ঋণে টাকা নিয়ে উনি ব্যাংক হিসাবে জমা করে ব্যবসা শুরু করছেন। তাহলে এটি হচ্ছে তার 3টি সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 3টি সম্পদ এখন দায় এবং মূলধনে কিভাবে প্রভাব পড়বে। তাহলে দেখো, যখন ইনি 30,000 টাকার ব্যাংক ঋণ নিয়েছে, তখন কিন্তু এনার সম্পদ যেমন বৃদ্ধি পেয়েছে, অপরপক্ষে তার দায়ের পরিমাণও 30,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে দায় পাশে দেখো, সমান চিহ্নের দায় পাশে শুধু 20,000 টাকা বৃদ্ধি পেল, কিন্তু সম্পদ বৃদ্ধি পেয়েছে এখানে কত, 50 আর 20 70 আর 30 হচ্ছে 1 লাখ। তাহলে দায় যদি বৃদ্ধি পায় 30,000, তাহলে তার মূলধনের পরিমাণ হবে কত, তার মূলধন বৃদ্ধি পেয়েছে 70,000 টাকা। এটি গেল 1 তারিখের বিষয়। এরপরে বলছে 2 তারিখ। 2 তারিখে দেখো কি বলছে, ধারে পণ্য ক্রয় 15,000 টাকা। আচ্ছা, এখানে আমাদের এখন তারিখ দিতে হবে যে জানুয়ারি 2। বলছে কি, ধারে পণ্য ক্রয় 15,000 টাকা। এই যে ধারে ক্রয় করার ফলে কি হয়েছে এনার, এটা একটু গুরুত্বপূর্ণ। ধারে হচ্ছে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করার পরে স্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ধারে ক্রয় করলে কি হয়, তুমি যদি কোনো কিছু ধারে বা বাকিতে ক্রয় করো, তাহলে তোমার কি হবে, পাওনাদারের পরিমাণ অর্থাৎ প্রদেয় হিসাবের পরিমাণ তোমার বৃদ্ধি পাবে। তাহলে এনার প্রদেয় হিসাব বৃদ্ধি পেল। এই প্রদেয় হিসাব বৃদ্ধি পেলে কি হবে, সবসময় মনে রাখবে, যদি তোমার দায়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে তোমার সেটি অবশ্যই মূলধনের পরিমাণও তোমার কমে যাবে। দায় বাড়লে মূলধনও কমবে। তাহলে আমরা মূলধন থেকেও কমিয়ে দিলাম। এরপরে বলছে দেখো 5 তারিখ। 5 তারিখে বলছে যে 2/10 নির্দিষ্ট শর্তে বিক্রয়। তাহলে 24,000 টাকার এখানে পণ্য কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে। এটা কয় তারিখ, আমরা এটা দেবো হচ্ছে জানুয়ারি কত, 5 তারিখ। কি হয়েছে, 24,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে। এখন যখন বিক্রি করা হয়েছে তখন তার কি হয়েছে, এটি কিন্তু বাকিতে বিক্রয় করা হয়েছে। বাকিতে বিক্রয়ের ফলে কি হবে, তার প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পাবে। এই প্রাপ্য হিসাবের পরিমাণ কত টাকা বৃদ্ধি পাবে, 24,000 টাকা যেহেতু উনি
বিক্রি করেছে, সুতরাং এই 24,000 টাকা এনার বৃদ্ধি পাবে। তাহলে 24,000 টাকা এনার প্রাপ্য হিসাব বৃদ্ধি পেল। যদি এটি এই বিক্রয়টা ইনি নগদে করতেন তাহলে কিন্তু এখানে নগদের ঘরে বৃদ্ধি পেত। যেহেতু ইনি এটা বাকিতে ক্রয় করেছে, বাকিতে বিক্রি করেছেন, সুতরাং এনার প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে 24,000 টাকা। এবং এই যে প্রাপ্য হিসাব কি আয় বৃদ্ধি পেলে কি হয় মনে রাখবা, ব্যয় বৃদ্ধি পেয়েছিল যখন, তখন মূলধন কমেছিল। তাহলে আজকে এনার কি হচ্ছে, আয় বৃদ্ধি পেয়েছে, সুতরাং এখন আজকে কি হবে, তার মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমরা বুঝলাম কি, যদি ব্যয় বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর যদি আয় বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আমরা এই যে হ্রাসটাকে প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করেছি। এরপরে কি বলছে দেখো 20। তাহলে আমরা তারিখের ঘরে আসি, জানুয়ারি 20। তাহলে জানুয়ারি 20 তারিখে কি বলছে, যে জানুয়ারি 20 তারিখে বলছে দেখো, কর্মচারীকে বেতন প্রদান 12,000 টাকা। এই যে কর্মচারীকে বেতন প্রদান করা হলো, এই যে বেতনটা আমরা প্রদান করেছি, এই বেতনটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সম্পদ, যে নগদ সম্পদ আছে, এই যে আমাদের এখানে 50,000 টাকা, এখান থেকে কি হবে, যদি আমরা বেতন দিই আমাদের নগদ টাকা থেকে এটা কমে যাবে। সুতরাং এই 12,000 টাকা আমাদের নগদ টাকা কমে গেল। এবং এই ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, আমি আরও একবার বলেছি যে ব্যয় বৃদ্ধি পেলে সাথে সাথে প্রতিষ্ঠানের মূলধন বা মালিকানা সত্ত্বের পরিমাণও কমে যায়। তাহলে মূলধনও আমরা কমিয়ে দিলাম। এরপরে কি বলছে 25 তারিখে বলছে কি দেখো, অফিস ভাড়া প্রদান 6,000 টাকা। তাহলে অফিস ভাড়া প্রদান করছি কয় তারিখে, আজকে জানুয়ারির হচ্ছে 25 তারিখ। তাহলে জানুয়ারির 25 তারিখে আমরা অফিস ভাড়া প্রদান করছি 6,000 টাকা। অফিস ভাড়া যদি আমরা দেই তাহলে কি হবে, আমাদের নগদ টাকা থেকেই যেহেতু এটা দিতে হচ্ছে, নগদ টাকা থেকেই দিতে হবে, সুতরাং এই তার নগদ টাকার পরিমাণও আমরা কমিয়ে দিলাম। প্রথম বন্ধনী দ্বারা আমরা বিয়োগ চিহ্ন বোঝাচ্ছি। তাহলে যদি তার কি হয়, নগদ টাকা কমে যায়, অর্থাৎ সম্পদের পরিমাণ, ব্যয় বৃদ্ধি পায়। এই অফিস ভাড়াটা কি ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় বৃদ্ধি পেলে তার মূলধন বা মালিকানা সত্ত্ব কমে যায়। তাহলে মালিকানা সত্ত্ব কমে গেল। এই তারপরে 25 তারিখ শেষ। এখন কি করতে হবে, আমাদের কাজ হচ্ছে কি দেখো, এখানে নগদ টাকা ছিল 50,000 টাকা, এখান থেকে 12,000 টাকা এবং 6,000 টাকা কমে গেছে, মানে বাদ দিতে হয়েছে। এখান থেকেই খরচ করতে, নগদ টাকা থেকেই খরচ করতে হয়েছে, একটা অফিস ভাড়া আর একটা কর্মচারীর বেতন, আর একটা হচ্ছে অফিস ভাড়া। সুতরাং তার 50,000 টাকা থেকে 12,000 এবং 6,000 টাকা যদি আমরা বাদ দিই তাহলে তার টাকার পরিমাণ হয় 32,000 টাকা। এখানে আসবাবপত্র থেকে কোনো পরিবর্তন হয়নি, আসবাবপত্র যা ছিল আমাদের তাই রয়েছে। এরপর ব্যাংকে তার যে 30,000 টাকা ছিল, এই 30,000ই রয়েছে। প্রাপ্য হিসাব তার কি হয়েছে, 24,000 টাকা আছে, এই 24,000ই রয়েছে। এরপর প্রদেয় হিসাব, তার পাওনাদার 15,000 টাকা, এখানে কোনো পরিশোধ করা হয়নি, যার কারণে প্রদেয় হিসাব 15,000 টাকাই থাকবে। ব্যাংক ঋণও পরিশোধ করা হয়নি এই 5টি লেনদেনের মধ্যে, সুতরাং এই 30,000 টাকাই থাকবে। এরপর মূলধন ছিল আমাদের 70,000 টাকা, তারপরে এখানে বাকিতে ক্রয়ের কারণে, এখানে ব্যয়ের কারণে তার হচ্ছে মালিকানা সত্ত্ব কমে গেছে একবার 25,000 টাকা, আবার বাকিতে বিক্রয়ের কারণে, তার আয়ের কারণে তার মালিকানা সত্ত্ব একবার বৃদ্ধি পেয়েছে, আর একবার হচ্ছে কি করেছি, 12,000 টাকা কর্মচারীর বেতন দিয়েছে, আর একটা হচ্ছে অফিস ভাড়া দিয়েছে। সুতরাং তার 70,000 টাকা, তার সাথে একটা আয় বাবদ বৃদ্ধি পেয়েছে। তাহলে 70 আর 24 হচ্ছে 94,000 টাকা। এখান থেকে 15,000, 12,000 এবং 6,000 যদি আমরা বাদ দিই তাহলে টাকার পরিমাণ পাবো আমরা 61,000। এখন কি করব, এখন এই যে আমরা 4টে সম্পদ পেয়েছি, এখানে এই 4টি সম্পদের যোগফল আমাদের হচ্ছে 1,06,000 টাকা। 1,06,000 টাকা হচ্ছে আমাদের মোট সম্পদের পরিমাণ। এবং এখানে দেখো 15,000, 30,000 এবং 61,000 যোগ করলে হবে আমাদের 1,06,000 টাকা। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে অঙ্কের এই যে সম্পদ এখানে সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ কি আমাদের যে হিসাব সমীকরণ, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ আমাদের সমীকরণটি আমরা প্রমাণ করতে পেরেছি। তো ধন্যবাদ। এভাবে প্রত্যেকটি অঙ্কের সমাধান আমার ভিডিওতে ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। আমি শিক্ষার্থীদের অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং কোনো অঙ্কের সমাধান পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমাদের অঙ্কের সমাধান দেব। তো ধন্যবাদ।